নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসে পড়েছি। গতকালকে আমি তুষারের কেলাস গঠনটা পড়িয়েছিলাম, আজ পড়াবো লবণের কেলাস গঠন। আচ্ছা দেখো, গতকালকে ওটা কি ছিল? তুষারের কেলাস গঠন কোথায় হয়? সেটা কিন্তু অবশ্যই উচ্চ পার্বত্য অঞ্চলে হয়। আর এখন লবণের কেলাস গঠনটা কোথায়? সাধারণত মরু এবং উপমরু অঞ্চলে এই প্রকার অববাহিকা দেখা যায়। দীর্ঘকাল ধরে একটানা খরা চলে, ফলে ভৌম জলে কৌশিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে। এখন দেখো, মরুভূমিতে কিন্তু আমাদের এখন আমরা যেমন জল অপচয় করি, মানে ওখানে কিন্তু বৃষ্টিপাত এতই কম হয় যে ওখানে কিন্তু জল একদম পাওয়া যায় না। আর ওখানে বৃষ্টিপাতও হয় না, যে কিছুদিন পরপরই জল তার মানে যে জলের যে তলানিটা অনেক নিচে চলে যায়। এই যে তার ফলে কি হয়, খরার দেখা দেয়। আবার দেখো, এখানে খরার ফলে কি হয়, ভৌমজল কৌশিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে, ফলে শিলাস্তরে দ্রবীভূত লবণ ক্ষুদ্র ক্ষুদ্র লবণে কেলাসে পরিণত হয়। তখন প্রচণ্ড চাপ ঘটে। দেখো, ওপর থেকে যখন প্রচণ্ড রকম সূর্যের তাপটা পড়ছে, তখন কি ওটা ড্রাইনেসের জন্য নিচের থেকে নিচে যদি জল থাকে, যতটা পরিমাণ জল থাকে, সেটা কিন্তু কি হয়, উপর দিকে টানে। একটা জায়গায় একটা শুকনো জায়গায় তুমি জল ফেলে দেখবে, জলটা পাশে তুমি একটা শুকনো কাপড় রেখে দাও, দেখবে কাপড়টা তুমি ওটার ওপরে রাখোনি, কিন্তু পাশে রেখেছো, তোমার দেখবে জলটা কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ধীরে 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 কাপড়টা কিন্তু তোমার শুষে নিচ্ছে। তো যখন কোনো একটা অতিরিক্ত শুষ্ক জায়গায় যদি নিচে জল থাকে মাটির নিচে, তখন কি হয়, ওটা প্রচণ্ড রকম টানের সৃষ্টি হয়। এটাকে কি বলে? কৌশিক প্রক্রিয়া। ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে, এর ফলে শিলাস্তরে দ্রবীভূত লবণ ক্ষুদ্র লবণ কেলাসে পরিণত হয়। তখন প্রচণ্ড চাপের উদ্ভব ঘটে এবং শিলাস্তর কি হয়, ফেটে যায়। একে লবণের কেলাস গঠন দ্বারা সৃষ্ট অববাহিকার বলে। এই প্রক্রিয়ায় মরুভূমির মধ্যস্থিত বেলে পাথর কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকা রাশিতে পরিণত হয়। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে দেওয়ালের নোনা লাগাও এই প্রক্রিয়ারই ক্ষুদ্র সংস্করণ। দেওয়ালের নোনা লাগা তোমরা সকলের বাড়িতেই মোটামুটি কোথাও না কোথাও দেখাই যায়। আজকাল যতই আধুনিক বাড়ি করে থাকুক, বাথরুমের পাশের ওয়ালটা কিন্তু সবসময় ওই ধরনের প্রকৃতি ধারণ করে। আচ্ছা, তারপরে দেখো চাপের মোচনের ফলের প্রসারণ। এবার দেখো, গ্রানাইট জাতীয় শিলা সমপ্রকৃতির শিলা ওপর পাললিক শিলাস্তরে বা বরফের স্তূপে অবস্থান করলে চাপের প্রভাবে কি হয়, কিছুটা সংকুচিত হয়ে পড়ে। অবশ্য শিলার স্থিতিস্থাপকতার মাত্রা ওপর সংকোচনের পরিমাণ নির্ভরশীল। পরবর্তীকালে ওপরের শিলাস্তর বা বরফের স্তূপ অপসারিত হলে তা ভারমুক্ত হয়। এখন দেখো, এখানে চাপমোচনের ফলে প্রসারণটা কি হয়, যে সমপ্রকৃতির শিলা, আমরা জানি গ্রানাইট পাললিক শিলা, হ্যাঁ, এই শিলাটা কি হয়, যে যখন এটা যখন চাপটা ছেড়ে দেয়, তখন কি ভারমুক্ত হয়ে যায়। এবার ভারমুক্ত হওয়ার ফলে কি হয়, জিনিসটা কিন্তু একটা চাপের সৃষ্টি হয় বা টানের সৃষ্টি হয়, এবং অসংখ্য স্থানে শিলাস্তরে কি হয়, ফাটলের সৃষ্টি হয়। এইভাবে চাপমোচনের ফলে মানে ছড়ে গেলেও তখন কি হলো, জিনিসটা ফেটে গেল। আচ্ছা, জৈবিক প্রক্রিয়া আবহবিকার ঘটানোর জন্য দায়ী জৈবিক কার্যাবলী জৈবিক প্রক্রিয়া নামে অবহিত। যদিও উদ্ভিদের কাজ মৃত্তিকা সংরক্ষণ এবং শিলাস্তরকে দৃঢ়ভাবে আবদ্ধ রেখে ক্ষয়কার্য রোধ করা, তথাপি উদ্ভিজ নানাভাবে আবহবিকার ঘটায়। এছাড়া প্রাণীজগৎ এবং মানব সম্প্রদায় আবহবিকার সাহায্য করে। ভূপৃষ্ঠের ভূমি ব্যবহারের উদ্দেশ্যে মানুষের ডিনামাইটের সাহায্যে শিলাস্তর উড়িয়ে দেয় বা ধ্বংস করে। আবহবিকা ত্বরান্বিত করে। জৈব প্রক্রিয়ার সম্পর্কে পরে আলোচনা করা হয়েছে। এবার জৈব প্রক্রিয়াটা কি, জৈবিক প্রক্রিয়াটা, সেটা হচ্ছে পরে আবার বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। এখন হচ্ছে এই জায়গাটার মধ্যে অল্প করেই দিয়েছে যে উদ্ভিদের কাজ নানাভাবে আবহবিকার ঘটায়। এটা তো স্বাভাবিক। আমরা নদীর ধারে গেলে পরে অনেক গাছের দেখা যায় শিকড়গুলো কিভাবে উপরে উঠে উঠে থাকে। তো শিকড়ের দ্বারা যে ভূমির পরিবর্তন কিংবা ভূমি ধরে রাখা বা বৃষ্টিপাত বিভিন্ন রকম, এগুলো তো আমরা ছোটোবেলায় পড়েছি, তাই না? তারপরে দেখো, এটা পরে আরও বিস্তৃতভাবে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, কলোয়েডীয় উৎপাটন। মৃত্তিকা বিজ্ঞান অনুসারে মৃত্তিকার একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ
বা উপাদান হলো কলয়েড। ভালোভাবে বিশ্লেষণ করলে বলা যায় কলয়েড হচ্ছে মৃত্তিকার খনিজ ও জৈব সম্মিলিত পদার্থের আনুবক্ষণিকভাবে সৃষ্ট অতি ক্ষুদ্র সূক্ষ্ম অংশে বিভিন্ন রকম বিভক্ত এক রকমের আঠালো পদার্থ। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে কলয়েডের অর্থ হচ্ছে কি শিরিষ বা আঠা। এটা কি জিনিসটা? এটা হচ্ছে এক ধরনের গ্লু। আচ্ছা, এই জিনিসটাতে কি হয় যে ক্ষুদ্র অংশ উৎপাদন একটা মৃত্তিকার যে মানে অতি সূক্ষ্ম জিনিসটাই কিন্তু কলয়েড। আর মৃত্তিকার কলয়েডের ধর্ম অনুযায়ী শুকিয়ে গেলে তার শিলাস্তর থেকে অতি সামান্য কিছু অংশ তুলে নিতে বা উৎপাদন করতে সক্ষম হয়। এই প্রক্রিয়ার নাম কলয়েড উৎপাদন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ভালো করে মনে রাখার খুব দরকার। এটা খুব মাঝে মাঝেই আগে পরীক্ষায় খুবই দেওয়া হতো। এটি সহজ উদাহরণ হিসাবে বর্ণনা করা যায় যে পলেস্তার ওঠাতে গেলে অনেক সময় দেওয়ালে কিছু অংশ বিয়োজিত হয়ে পড়ে। যে আমরা তো এখন দেওয়ালের মধ্যে পলেস্টার ইউজ করি, সেই জিনিসটা ওঠানোর সময় এইটা কিন্তু উঠে যায়, এই যে কিছু অংশ বিয়োজিত হয়ে পড়ে। এবার দেখো নেক্সট আছে কি বৃষ্টিপাত ও আর্দ্রতার প্রভাব। যান্ত্রিক অববাহিকা বৃষ্টিপাত আর্দ্রতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তো ঠিকই যে বৃষ্টিপাতের ফলে তো যে কোনো জিনিসের ঘাত প্রতিঘাত একটু বেশি হয়, তার জন্য তার ফলে কি হয় অববাহিকার ঘটতে খুবই সুবিধা। শিলাপাতের সৃষ্টি, বুদবুদের উদ্ভব, হঠাৎ বৃষ্টিপাত, শিলাস্তরে আর্দ্রতা বৃদ্ধি। শিলাপাতের সৃষ্টি কি? যে বর্ষাকালে বৃষ্টির জলে প্রবেশ্য শিলাস্তরে প্রবেশ করে তাকে ভিজিয়ে দিয়ে আরও শুষ্ক ঋতুতে তা শুকিয়ে যায়। এভাবে কি হয়, একবার বাড়ে একবার কমে। আগেও আমরা দেখলাম যে শিলাপাতের সৃষ্টি আবহবিকারে ঘটায়। এবার বুদবুদের উদ্ভব, যে শুষ্ক শিলাপাতের যে দেখবে অনেক সময় খুব গরম জায়গায় হঠাৎ করে একটু জল ফেলে দেখবে ওখানে একটা ধুয়োর মতন একটা হাওয়া ওঠার পরে দেখবে জলটাকে যেভাবে শোষে তখন দেখবে একটা ফোয়ারার বুদবুদের সৃষ্টি হয়। তো সেই জিনিসটাই এখানে যে পৃষ্ঠের ওপর দিয়ে বৃষ্টির জল স্রোত আকারে বয়ে গেলে বুদবুদের উদ্ভব ঘটে। বুদবুদের ভেতরে বাতাসের চাপ থাকে, গরমের জন্য চাপ থাকে ভীষণ, তাই সেগুলো যান্ত্রিক অববাহিকার ঘটে। হঠাৎ বৃষ্টিপাত, কোনো সময় মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাত হলে কি হয়, উত্তপ্ত শিলা দীর্ঘ শীতল ও সংকুচিত হয়ে ফেটে যায় এবং সর্বশেষে বালুকারাশিতে পরিণত হয়। হঠাৎ করে কোথাও বৃষ্টিপাত হলো, সেখানে কি হবে, এটা বেশিরভাগই অবশ্যই এই ঘটনাগুলো মরু অঞ্চলেই হওয়া সম্ভব। কারণ হঠাৎ বৃষ্টিপাতের ফলে শিলাস্তরের যে চাপটা পড়ে সেটা তো সাধারণ যে আমাদের সমতল ভূমিতে সম্ভব না। এখানে মাঝে মাঝেই বৃষ্টি হয়, মাঝে মাঝেই আবার কি হয়, গরম পড়ে, এই চলতে থাকে। কিন্তু হঠাৎ করে বৃষ্টিপাত হলে যে ক্ষয়টা, সেটা প্রচণ্ড রকম ফট করে, যেমন খুব গরম থেকে যদি তুমি ঘরে ঢুকো, তারপরে দেখবে বাবা মারা বলে থাকে যে বেশি জলে কিন্তু এখন হট করে স্নান করবি না, কিংবা বেশি ঠান্ডা জল বা ফ্রিজের জল খাবি না। তো মানে হঠাৎ করে কিছু একটা হলে ওটার মধ্যে কী হয়, একটা শরীরে কিন্তু আমাদের একটা নেগেটিভ এফেক্ট পড়ে। তেমনই শিলাস্তরও সেই জিনিসটা হয়ে থাকে। 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত বুদবুদের প্রায় 18 কিলোমিটার, দেখো এদিকে কিন্তু বুদবুদেরও কিন্তু চাপ প্রচণ্ড। হ্যাঁ, 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত বুদবুদের প্রায় 18 কিলোমিটার, হাতুড়ির মতন ওজন কিন্তু থাকে ধাক্কা খাওয়াটা। শিলাস্তরে আর্দ্রতা বৃদ্ধির জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে। শিলাস্তরে জল প্রবেশ করলে শিলাস্তরের মধ্যে খনিজগুলো ভিজে গিয়ে আয়তনে বৃদ্ধি পায়। ভিজে যাওয়ার পরে যে কোনো তুমি নর্মাল যদি ভাবো যে তুলোর মধ্যে জল দিলে পরে চিপসে যায়, তাই না? কিন্তু শিলাস্তরে কিন্তু জল দিলে পরে কী হবে, এটা আয়তনে বৃদ্ধি পায়, মানে শিলাস্তরকে কী হয়, ফাটিয়ে দেয়, এবার যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়। এছাড়া পার্বত্য গ্যাস সঞ্চিত স্ক্রিং বা ট্যালাস বৃষ্টিপাতের প্রভাবে নিচের দিকে নেমে আসে। এটা ছিল তোমার কি বলে মরুভূমিতে যে কার্য সম্পাদনত হয় আবহবিকারের মাধ্যমে, সেটার আলোচনা। এরপর দিন আমি রাসায়নিক আবহবিকারটা পড়াবো। ধন্যবাদ।